হ্যালো অ্যাসপিরেন্টস, আমি শ্যামসুন্দর মিশ্রা, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ। আজকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা কম্পিটিশন পরীক্ষার বিভিন্ন টাইমে আমরা অন্যান্য পরীক্ষাগুলো আমরা অ্যাপিয়ার করছি। কেউ ইউপিএসসি লিখছেন, কেউ ডব্লিউবিসিএস পরীক্ষা লিখছেন, কেউ হয়তো ব্যাংকিংয়ের এসবিআই, আইবিপিএস এর আপনারা প্রবেশনারি অফিসার বা ক্লার্কের পরীক্ষা লিখছেন, বা মিসলেনিয়াস ক্লার্কশিপ, বা এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা, তারপরে ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস পরীক্ষাগুলো আছে, যতগুলো আমাদের পরীক্ষাগুলো আছে সমস্ত পরীক্ষায় আমরা প্রিপারেশনগুলো করি। কিন্তু প্রিপারেশনগুলো করতে গেলে আমরা কি দেখি, যে কয়েকটা বেসিক জিনিসগুলো আমরা মিস করে যাই। বলে কি হয়, কিছু লোক দেখবেন প্রিপারেশনের মোটামুটি 1 থেকে 1.5 বছর 2 বছরের একটা পরীক্ষা পাস করতে পারেন, আর কিছু লোকের দেখবেন সময়টা অনেক বেশি লেগে যায়। তার কারণটা কি আছে সেইটা আমরা একটু জানতে চাইবো। সেই জানার কারণটা কেন, কেন কি এতগুলো পরীক্ষা লিখেছি উচ্চ মাধ্যমিকের পর থেকে বা তার আগে থেকেই, এয়ারফোর্স থেকে শুরু করে এনডিএ পরীক্ষা থেকে শুরু করে তারপরে যতগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, ব্যাংকিং নেচার বলুন, আপনি এসএসসি সিজিএল বলুন, তারপরে সিডিএস পরীক্ষা বলুন, তারপরে এন্ট্রান্স এক্সামসগুলো তো আছেই। অনেকগুলো স্টেট পিএসসির পরীক্ষা লেখার পরে, ইউপিএসসি লেখার পরে একটা জিনিস ফিল করতে পেরেছি, যে যারা পাস করতে পারেন তারা কেন পারেন সেটা বলাটা খুব মুশকিল। ডেফিনেটলি এটা একটা খুব কঠিন বলা, যে পাস করেন তাদের কি কোয়ালিটিস হয়। কিন্তু যারা আমরা ফেল করছি তারা কেন ফেল করছি, আর যেহেতু মেজরিটি আমরা ফেলের দিকে আছি, তাই আজকে আমরা আলোচনা করব যে ফেল করছি তার মূলত কিসব কারণ আছে, যেটা আমি ফিল করি। আমি পার্সোনালি ফিল করি যে ফেল করার 2-3টে পার্ট খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। প্রথম পার্টটা হচ্ছে আমাদের ল্যাক অফ প্ল্যানিং। মানে আমাদের যে প্ল্যানিংটা আছে সেটা খুবই উইক। আমাদের প্ল্যানিংটা আমরা করছি হয়তো, বাট যেভাবে করার দরকার আছে সেভাবে আমরা করছি না। আর তারপরে সেলফ অ্যাসেসমেন্ট, আমরা নিজের সেলফ অ্যাসেসমেন্ট করছি না, যে আমার যে প্রিপারেশনটা আছে সেই প্রিপারেশনটা কোন দিকে আছে। আর তারপরে সবার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এক্সিকিউশন। আপনি প্ল্যান করছেন হয়তো, কিন্তু আপনি যদি এক্সিকিউশন পার্টটায় যদি আপনি কাজ না করতে পারেন, তখন দেখবেন কিন্তু আপনাকে কাজ করতে সমস্যা হয়। তো সবার থেকে প্রথম পার্টটা যেটা আমরা আলোচনা করব আজকে, প্ল্যানিং পার্টটা। যে প্ল্যানিংটা কি জিনিসটাকে আমরা প্ল্যানিং বলছি, আর প্ল্যানিং যখন আমরা বলি তখন কি হয়। দেখবেন প্রত্যেক কটা চ্যানেলে, যতগুলো ইউটিউব চ্যানেল থেকে শুরু করে যতগুলো কোচিং ইনস্টিটিউশনসগুলো আছে, যারা আপনাকে পরীক্ষা পাস করতে আপনাকে সাপোর্ট করে বা হেল্প করে, সবার থেকে প্রথম দেখবেন আপনাকে একটা বুক লিস্ট বলা হবে, যেটা বুক লিস্ট হচ্ছে এটা আমাদেরকে পড়তে হবে, এটা সিলেবাস, সবার গাইডেন্সগুলো খুব ভালো। বাট আলটিমেটলি যেহেতু পুরো মার্কেটটাই আমাদের ইউটিউব থেকে শুরু করে পুরো মার্কেটটাই এত বেশি ফ্লাডেড আছে ইনফরমেশন থেকে, আপনাকে রাইট ইনফরমেশনটা কিন্তু চুজ করে নিতে হবে, বেছে নিতে হবে যে কি আমাকে পড়তে হবে। আজকের টাইমে এত বেশি রিসোর্স আছে, তো এখন কোন রিসোর্স চুজ করবেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে কোন কোন রিসোর্স আপনি ছাড়বেন। কেন কি, কয়েকটা জিনিস আমরা সবসময় বলি, যে আপনি যে রিসোর্সগুলো পড়ছেন আপনাকে আপনার রিসোর্সগুলো রেস্ট্রিক্টেড এই জন্য রাখতে হবে। কেন কি, যদি আপনি রিসোর্সগুলো রেস্ট্রিক্টেড না করেন তাহলে কি হবে, আপনি ওটা রিভাইজ করতে পারবেন না। যদি অনেকগুলো রিসোর্স থাকে তাহলে আপনি 1 থেকে 2 বার করে পড়বেন। সেই জন্য আমরা সবসময় বলি যে বেটার হচ্ছে আপনি একটা রিসোর্স ধরুন, আর সেই রিসোর্সকে আপনি নাম্বার অফ টাইমস পড়ুন, কম্পেয়ার টু অনেকগুলো রিসোর্সকে 1 থেকে 2 বার পড়া। তো সেই জন্য যেই বইগুলো বা যেই রিসোর্সেস, যে নোটসগুলো আপনারা রিভাইজ করতে পারছেন না বা টাইম পাচ্ছেন না রিভিশনের, সেগুলো কাইন্ডলি পড়বেন না। সেই মাত্র ম্যাটেরিয়ালসগুলো, সেই মাত্র স্টাডি ম্যাটেরিয়ালসগুলো ইউজ করবেন, বুকসগুলো পড়বেন, যে বুকসগুলো আপনি মিনিমাম 3 থেকে 4 থেকে 5 বার আপনি পড়তে পারছেন। না হলে যদি কোনো ম্যাটেরিয়ালস আপনি একবার পড়ছেন, তার থেকে বেটার যে আপনি ওটা না পড়লেই ভালো হয়, আপনার টাইম বেঁচে যাবে। তাহলে প্ল্যানিং পার্টে যদি আমরা দেখি, পুরো পিওরলি যদি আমরা প্ল্যানিংটা ডিসকাস করি, তো প্ল্যানিং সাপোজ করি যে আমরা ছোট্ট করে একটা এক্সাম্পল দেখব, যে আপনার পুরো একটা বড় সিলেবাস আছে। আমরা যারা সফটওয়্যারে কাজকর্ম করতাম বা যারা প্রজেক্টে কাজকর্ম করতাম, স্টিল প্ল্যান্ট হোক বা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হোক, আমরা কি দেখি, টিম থাকে ওখানে, কি করে, একটা বড় প্রজেক্টস থাকে। সেই প্রজেক্টসকে আমরা কি করি, বিভিন্নভাবে আমরা স্মল স্মল প্রজেক্টসে আমরা এটাকে ডিভাইড করে দিই, অনেকগুলো পার্টসে। আমরা অনেকগুলো স্মল প্রজেক্টসকে আমরা স্মল স্মল পার্টে আমরা ডিভাইড করি। আর ডিভাইড করার পরে আমরা কি পাই, এটাকে যখন এটা সলিউশন পেয়ে যাই আমরা, সলিউশন 1, সলিউশন 2, সলিউশন 3, তারপরে সমস্ত সলিউশনসগুলোকে নিয়ে গিয়ে এটাকে আবার ইন্টিগ্রেট করা হয়। যখন আমরা এখানে ইন্টিগ্রেশন করে নিই, তখন আমরা পেয়ে যাই যে আমরা আমাদের ফাইনাল প্রজেক্ট কমপ্লিট করতে পারি, তাই তো। তো সবার থেকে প্রথম কাজ আমাদের এটাই, যে যেই পরীক্ষাটা আমরা পড়ছি বা যেই পরীক্ষার জন্য আমরা পরীক্ষার প্রিপারেশন করছি,
তাহলে সবার থেকে প্রথমে আমাকে নেচার অফ এক্সামস বুঝতে হবে আর এক্সামের রিকোয়ারমেন্ট বুঝতে হবে। কেন কি, আপনি যদি একটা পিএসসি পরীক্ষা দেখেন যে পিএসসি কন্ডাক্ট করছে, বা যদি একটা অন্য পরীক্ষা দেখছেন যেরকম ডাব্লিউবিসিএস এর পরীক্ষা দেখছেন বা মিসলেনিয়াস পরীক্ষা দেখছেন, বা ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ কনস্টেবল পরীক্ষাটা বেরোচ্ছে, প্রত্যেকটা পরীক্ষার কিন্তু রিকোয়ারমেন্টসগুলো আলাদা আছে। তো সকলকে একটাই রিকোয়েস্ট কি, সবার থেকে প্রথমে যখনই নোটিফিকেশন বেরোচ্ছে, আপনাকে সবার থেকে প্রথমে কিন্তু পরীক্ষার রিকোয়ারমেন্টটা বুঝতে হবে। কেন রিকোয়ারমেন্ট জানা কেন দরকার আছে, আপনি নিজেকে লিমিটেড রাখতে পারবেন। অনেক সময় কি হয়, আমরা একটা পার্টিকুলার পরীক্ষার জন্য কিন্তু অনেক কিছু পড়ছি, বাট যেগুলো পড়ছি সেগুলো হয়তো আমাদের প্রশ্নর সেখান থেকে নাও আসতে পারে। সেই জন্য আমাদেরকে পিওরলি সবার থেকে প্রথমে এক্সামের রিকোয়ারমেন্টটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এক্সামের রিকোয়ারমেন্ট বোঝার জন্যই আমরা কি করি, সবার থেকে প্রথমে আমরা সিলেবাস দেখি, আমাদের সিলেবাসটা কি আছে। আর পিওরলি আমরা অনেক সময় আমরা অনেক এক্সামকে অনেক বড় এক্সাম মনে করে নিই, অনেক কিছু আমরা পড়তে শুরু করে দিই, কোনো দরকার নেই। যেরকম দেখবেন আপনি, যদি আমরা মিসলিনিয়াস এক্সামিনেশন বা ক্লার্কশিপ এক্সামিনেশন বা আমরা ইভেন ডাব্লিউবিসিএস এক্সামিনেশনের কথা বলি, আমরা অনেকেও কি করি, কারেন্ট অ্যাফেয়ার্সের নামে আমরা শুরু করে দিই পড়তে, যে আমরা দ্য হিন্দু পড়বো বা ইন্ডিয়ান এক্সপ্রেস পড়বো, বা বিভিন্ন যেগুলো ন্যাশনাল চ্যানেলগুলো আছে বা যাদের পেপারগুলো আছে সেগুলো পড়বো, কুরুক্ষেত্রা পড়বো, এটা পড়বো, ওটা পড়বো, সিএসআর পড়বো। এত কিছু পড়ার দরকার নেই। আপনাকে নিজেকে রেস্ট্রিক্ট রাখতে হবে। আপনাকে 2 ইয়ার্সের ম্যাক্সিমাম, আপনি যদি একটা কোনো ম্যাগাজিন তুললেন, কোনো একটা ম্যাগাজিন, আপনি তার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করলেন, তার বাইরে আপনাকে কিচ্ছু পড়তে হবে না। ব্যাপারটা হচ্ছে এই যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পড়ছেন, সেই কারেন্ট অ্যাফেয়ার্সকে আপনি কতবার রিভাইজ করছেন সেটা ইম্পর্টেন্ট। কেন, কন্টেন্ট আপনি একবার পড়ে যে আপনার মাথায় থাকবে তার তো কোনো গ্যারেন্টি নেই। আপনি 3বার 4বার 5বার পড়বেন, তখন আপনার মাইন্ডে আসবে, আর তারপরে সাবকনসিয়াস মাইন্ড আপনার এটাকে প্রসেস করবে। আর যখন আপনি পরীক্ষা হলে বসবেন, আপনাকে যদি ওখান থেকে রিট্রিভ করতে হয়, তাহলে যদি আপনি এটা রিভাইজ করে থাকবেন অনেকবার, তারপরে কিন্তু আপনি এটাকে রিট্রিভ করতে পারবেন। তাই সবার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, আমাদেরকে রেস্ট্রিক্টেড থাকতে হবে যে আমি কোনটা পড়বো কোনটা পড়বো না। তো যখন আমরা সিলেবাস দেখতে পাচ্ছি, তখন আমরা কি বুঝতে পারছি যে আমাকে অ্যাকচুয়ালি কি পড়তে হবে, আমরা বুঝতে পারছি সেই পোর্শনটাকে। এটাকেই আমরা যদি আমাদের প্রজেক্ট ধরি, আমাকে এটাকে কি করতে হবে, ব্রেকআপ করতে হবে। ব্রেকআপ কি করতে হবে, পার্টে ব্রেকআপ করতে হবে। আপনি যখন নিজের সিলেবাসটাকে ব্রেকআপ করলেন অনেকগুলো পার্টে, আর আপনি যখন প্রত্যেকটা পার্টগুলোকে কমপ্লিট করলেন, তারপরে দেখবেন আপনার কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট হবে। এটা আপনাকে ফিল করতে হবে। যেরকম আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল নিয়ে নিই, যদি আমরা ডাব্লিউবিসিএস এর যদি মেন্সের পেপারটা দেখি বা সিলেবাসটা দেখি, প্রিলিমস বা মেন্স মোটামুটি সিলেবাসটা একই ধরনের আছে। আপনি যদি হিস্ট্রি দেখেন, যদি আপনার সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি আছে, হিস্ট্রিকে আপনি ব্রডলি প্রথমে 3টে ভাগে ভাগ করলেন। আপনি কি করলেন, মডার্ন ইন্ডিয়া, মেডিয়েভাল ইন্ডিয়া, মেডিয়েভাল হিস্ট্রি বেসিক্যালি ইন্ডিয়ানা, আর তারপরে অ্যানসিয়েন্ট হিস্ট্রি। এই 3টে পার্টে আমরা ভাগ করলাম। আবার আপনি মডার্ন পার্টকে ভাগ করলেন, পিওরলি মডার্ন পার্টকে আপনি অনেকগুলো ভাগে ভাগ করলেন। মডার্ন পার্ট কবে থেকে আরম্ভ হচ্ছে সেই বেসিসে আপনি ভাগ করলেন। সাপোজ করুন আমি ধরছি 757 ওয়ার অফ পালাসির পর থেকে আমরা ভাগ ভাগ করলাম 1885-এ, এটা একটা পোর্শন আমরা ভাগ করলাম। বা বেসিক্যালি 1857 যে আমাদের ফার্স্ট সিপাহি মিটুনি হয়েছিল আমাদের সেখানে। তারপরে 1857 থেকে আপনি মোটামুটি 1885 অবধি কংগ্রেসের যে ফরমেশনটা হয়েছিল সেখানে অবধি ভাগ ভাগ করলেন। তারপরে পোর্শনটাকে আপনি 1885 থেকে শুরু করে 1914 অবধি করলেন, অ্যারাইভেল অফ গান্ধী। আর এটা 1914 থেকে 1930 অবধি করলেন, গান্ধীর টাইম পিরিয়ড। আর বেসিক্যালি এখানে আপনি 47 অবধিও করতে পারেন মোটামুটি। তো আপনি কি করলেন, আপনার হিস্ট্রিটাকে প্রথমে আপনি 3টে পার্টে ডিভাইড করলেন, মডার্ন, মেডিয়েভাল আর এনসিয়েন্টে। আর মডার্নটাকে আপনি আরও ভাগ করলেন 1757 থেকে 1857, 1857 থেকে 1885 ফরমেশন অফ কংগ্রেস, 1885 থেকে 1914 অ্যান্ড 1914 থেকে 1930 এই পার্টটা আপনি করলেন। তো আপনি কি করলেন, আপনি নিজের স্ট্রাকচারটাকে, আপনি আপনার সিলেবাসটাকে ব্রেকআপ করছেন। আবার আপনি যদি চাইবেন এই পোর্শনটাকে যদি আপনি চাইবেন আরও ব্রেক করতে, গান্ধী পার্টটা কি করলেন, গান্ধীর যে আর্লি 3টে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টগুলোকে আপনি কভার করলেন। আহমেদাবাদ মিল ইস্যু ছিল, খেরা মুভমেন্ট ছিল, সেগুলোকে আপনি ইউজ করলেন। তারপরে এখানে নন কর্পোরেশন মুভমেন্ট, সেটা আপনি স্টাডি করলেন।
তারপরে আমাদের ডান্ডি মার্চগুলো আসলো, তারপরে এখানে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটা আপনি কভার করলেন, আর তার পরে পোর্শনগুলোকে আপনি কভার করলেন। এবার আপনি কি করলেন, যে এই যে তিনটে মুভমেন্ট ছিল, এই যে নন কোঅপারেশন মুভমেন্টগুলো, এই প্রত্যেক কটা টপিককে আপনি ইন্ডিভিজুয়ালি একটা করে টপিকস ধরলেন। এবার একটা একটা করে টপিক ধরলেন, আর পিওরলি আপনি এই টপিকসগুলোর উপরে ভালো করে টেক্সট বুক, আপনার যেই একটা কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বুক, আপনি কোনো একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুক ধরলেন। সেই স্ট্যান্ডার্ড টেক্সট বুক কিন্তু আপনার কিছু হতে পারে। আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করেছি, আমরা স্কুলে যেটা ক্লাস 8, 9, 10-এ যে বইগুলো পড়েছি, সেটাও কিন্তু স্ট্যান্ডার্ড টেক্সট বুক হতে পারে। যদি অন্য কোনো টেক্সট বুক ইউজ করছেন, সেটাও হতে পারে। কেন কি, আপনি যে স্টোরিটা আপনি আর্ন করবেন, সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো যদি আসে, আপনি ডেফিনেটলি এই বই পড়ে যেটা সলভ করতে পারবেন, সেটাই আপনি কোনো হায়ার স্ট্যান্ডার্ডের বই যদি পড়েন, সেখানেও আপনি সলভ করতে পারবেন। বইয়ে কোনো তফাৎ নেই, সমস্ত বইতে সমস্ত ধরনের ইনফরমেশনসগুলো আছে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যে লোয়ার ক্লাসেস বইগুলো আছে, ক্লাস 8, 9, 10-এর, সেই বইয়ের গুরুত্ব একটু কম দিই আমরা। তাই আপনি যেটাকে স্ট্যান্ডার্ড বই ভাবেন, সেই বইটা নিয়ে আপনি পড়বেন। আপনি এখানে পড়লেন নন কর্পোরেশন মুভমেন্ট নিয়ে, পুরো বিষয়টাই পড়লেন। যখন আপনি এটা পড়ে নিচ্ছেন, তারপরে আপনার কাজ হচ্ছে কি, এই জিনিসটাকে আপনাকে রিভাইজ করতে হবে। কিভাবে রিভাইজ করতে হবে? আপনাকে শিডিউল তৈরি করতে হবে। আপনি ফার্স্ট টাইম রিড করলেন, ফার্স্ট রিডিং দিলেন আপনি, সেখানে সাপোজ করুন আপনি একটা পার্টিকুলার কোনো ডেট, একটা যেরকম আপনি সাপোজ করুন 15th জুন 2024 আপনি ফার্স্ট রিডিং দিলেন। আপনার কাজ কি হবে, ঠিক তার কিছুদিন পরে আপনাকে এটাকে ফার্স্ট রিডিংয়ে আপনাকে ফার্স্ট রিভিশন দিতে হবে। ফার্স্ট রিভিশন কবে দেবেন আপনি? 7 ডেজ পরে দেবেন। আপনি 22 তারিখে ফার্স্ট রিভিশন দেবেন, ঠিক আছে? ফার্স্ট রিভিশন দিলেন, তারপরে কি করবেন, আপনি সেকেন্ড রিভিশন দেবেন। সেটা কবে দেবেন? সেটা আপনি 4 দিন পরে দেবেন। এটা আপনি 7 ডেজ পরে দিচ্ছেন, এটা আপনি 4 ডেজ পরে দেবেন, এটা আপনি 26 তারিখে দেবেন। আর তারপরে আপনি থার্ড রিভিশন দেবেন আবার 2 দিন পরে, 28 তারিখে থার্ড রিভিশন। তাহলে কি হলো, সবার থেকে প্রথমে আপনি সিলেবাসটা দেখলেন, সিলেবাসটা দেখার পরে একটা কোনো সাবজেক্ট চুজ করলেন, সাবজেক্টকে আপনি ব্রেকডাউন করলেন, ব্রেকডাউন করে আপনি টপিক লেভেলে আসলেন, টপিকটাকে আপনি ফার্স্ট রিডিং দিলেন, সেকেন্ড রিডিং দিলেন, থার্ড রিডিং। এটা করার পরে এবার কি করবেন আপনি, থার্ড রিডিং হয়ে গেল, তারপরে আপনি PYQ তুললেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারস আপনি তুললেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স পেপার কার তুললেন? ডেফিনেটলি আপনি যে পরীক্ষার প্রিপারেশন করছেন, সেই পরীক্ষা WBCS, কিন্তু তার সাথে আপনি আরো কি করতে পারেন, প্লাস আদার স্টেট PSCর কোশ্চেনটাও আপনি তুলতে পারেন। আর তার সাথে সাথে আপনি এটাও করতে পারেন যে অন্য যে পরীক্ষাগুলো আছে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলের, এই যে অন্যান্য পরীক্ষাগুলো আছে, তারও কোশ্চেন পেপারগুলো, সোর্সেসগুলো কি আছে, সেটা আমরা একদিন আর আবার আপনাকে ভালো করে বলে দেব। আপনার কাজ হবে তার সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো তুলবেন, তুলে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আপনি দেখবেন যে আপনার যে নলেজ আপনি গেইন করেছেন, সেই নলেজটা কত আছে, whether that knowledge is able to clear you all the questions whatever was asked in the previous year questions। আপনার দেখতে হবে যে আপনি যে এতক্ষণ যে নলেজগুলো গেইন করেছেন, সেই নলেজটা কি আপনাকে হেল্প করছে পুরনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করতে। যেখানে যেখানে সমস্যা ফেস করবেন, একবার আবার রিডিং করবেন। আর এটা করার পরে আপনি নিজের হ্যান্ডস থেকে আপনি শর্ট হ্যান্ড ম্যাটেরিয়ালস তৈরি করে নেবেন, নোটস তৈরি করবেন। কেন কি, যদি আপনি পুরো বইটাই যদি তুলে খাতায় লিখে নেন, তাহলে যদি ওটাই আপনি রিভাইজ করতে যান, রিভিশনের ম্যাটেরিয়ালস আপনার এমন হতে হবে যেটা আপনি শর্টেস্ট কুইকেস্ট টাইমে আপনি কিন্তু সলভ করতে পারবেন বা পড়তে পারবেন। এমন আপনি এক গাদা বড় নোটস তৈরি করে নিলেন, আপনি কিছু মনে রাখতে পারবেন না, রিভাইজ করতে পারবেন না, সেটা পড়ার মানে একদম বই পড়ার মতন হয়ে যাবে। তাহলে সেরকম নোটস তৈরি করে কোনো লাভ নেই। কারো নোটস পড়ে আপনার কোনো লাভ নেই। যে নোটসগুলো আপনি পড়ছেন, কেউ না কেউ এটা পড়ে জিস্ট তৈরি করেছে, তো সেই জিস্ট পোর্শনটা আপনি পড়ছেন বলে আপনি নিজেই এভাবে পড়বেন। ফার্স্ট রিডিং আপনি ফার্স্ট রিভিশন, সেকেন্ড রিভিশন, থার্ড রিভিশন করবেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবেন। সেখানে কোনো সমস্যা হলে আবার আপনি পুরো প্রসেসটাকে ফলো করবেন, রিভাইজ করবেন, এটার শর্ট নোট রেডি করবেন। আর এই নোটসটা সবসময় হাতে রাখবেন, স্মল স্মল নোটস রেডি করবেন, সেইগুলোকে আপনাকে মনে রাখতে হবে। এই পোর্শনটাই আপনাকে কভার করতে হবে। এখান থেকেই আমরা বুঝতে পারছি এটাই হলো আমাদের এন্টায়ার প্ল্যানিং। আমরা একটা কোনো সাবজেক্টের, একটা কোনো পোর্শনের একটা ছোট্ট টপিককে আমরা দেখালাম যে কি করে আপনাকে পুরো বিষয়টা আপনাকে কভার করতে হবে। যদি আপনি এইভাবে করতে পারেন, তাহলে দেখবেন আপনার কিন্তু প্রিপারেশনটা খুব সহজ হবে। কেন সহজ হবে? সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার যে জার্নিটা হচ্ছে,
সেই জার্নিটা আপনাকে বুঝতে হবে যে আমি কতটা আমাকে ট্রাভেল করতে হবে, হাউ মাচ আই নিড টু কভার। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, হাউ মাচ আই হ্যাভ অলরেডি কভার্ড। দেখবেন পরীক্ষা যেহেতু আমাদের একটা টানা একটা টাইম পিরিয়ড লেগে যায়, অনেক সময় লাগে বলে আমরা প্রিপারেশন করতে গেলে আমরা একটা জায়গায় কোথাও হারিয়ে ফেলি, যেখানে গিয়ে আমরা বুঝতেই পারি না যে কতটা আমি করতে পেরেছি, কতটা করতে পারিনি। একটা সেন্স জেনারেট হবে, আপনার মনে হবে আমি সবটা পড়ে নিয়েছি, আমি সবটা পারি, যদি পরীক্ষা আজকে হয় আমি ভালো করে আনসার করতে পারবো। কিন্তু যখন আপনি পরীক্ষা পর্যন্ত লিখতে যান তখন দেখেন আপনি অনেকগুলো আনসার পাচ্ছেন না। তার কারণ হচ্ছে আপনাকে আপনার যে প্রিপারেশনটা, আপনি যে কতটা প্রিপেয়ার করেছেন, আপনার যে প্রিপারেশনটা আছে তাকে আপনাকে কিন্তু কোয়ান্টিফাই করতে হবে। কোয়ান্টিফাই করতে হবে মানে, যদি আমি হিস্ট্রিকে যদি আমি সেভাবে যে ব্রেকআপ করছিলাম সেভাবে যদি আমি ব্রেকআপ করি, আমরা পাবো মোটামুটি হিস্ট্রিতে সাম 70 to 90 টপিক্স পাবো ভেবে নিন। মেজর মেজর টপিক্স যদি আমরা পুরোটা ভাগ করি, তার মধ্যে আপনি কটা টপিক্স কভার করে নিয়েছেন সেটাই আপনাকে দেখাবে যে আপনি আপনার প্রিপারেশনটা কতটা এগিয়ে গেছে। এটাই হচ্ছে কোয়ান্টিফাই করা আপনার প্রিপারেশনটাকে। যদি আপনি কোয়ান্টিফাই না করেন তাহলে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আপনি একটা সমস্যায় পড়ে যাবেন যে আমি কতটা কভার করেছি বা কতটা কভার করিনি আমি জানি না। যদি সেই পার্টটা আপনি না জানেন তখন কিন্তু খুব বড় সমস্যা, খুব বড় সমস্যা। কেন কি এখনকার টাইমে যদি আমরা নর্মালি যদি আমরা টাইমলাইন দেখি, এখানে আপনি ফর্ম ফিল আপ করছেন, ফর্ম ফিল আপ কখন হবে এটা বলা এখন মুশকিল আমাদের জন্য, কিন্তু প্রসেসটা আপনি ফর্ম ফিল আপ করছেন, তারপর আপনি প্রিলিমস এক্সাম দিচ্ছেন, প্রিলিমসের পরে আপনি মেন্স এক্সামিনেশন দিচ্ছেন, আর মেন্সের পরে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, তাই তো? কিন্তু এই টাইম পিরিয়ডে যখন আপনি ফার্স্ট সাইকেল আপনি কভার করছেন, ফর্ম ফিল আপ করছেন, প্রিলিমস লিখছেন, মেন্স লিখছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তার ইন বিটুইন দেখবেন সামওয়্যার এই জায়গাতে গিয়ে দেখবেন নেক্সট ইয়ারের আবার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, আবার আপনি প্রিলিমস মোডে চলে যাচ্ছেন। তো যেহেতু এন্টায়ার প্রসেসটা আপনার একটা পরীক্ষা সাইকেলে আপনি এন্টার করলেন আর ফাইনালি আপনি পাশ করে বেরোচ্ছেন, সেখানে কিন্তু আপনার সাইকেলটা 3 থেকে 4 বছরের সাইকেল। যদি আপনার প্ল্যানিং পার্টটা খুব স্ট্রং না থাকে তখন দেখবেন কিন্তু আপনি আপনার এই প্রিপারেশনে কোথাও না কোথাও গিয়ে একটা জায়গাতে হারিয়ে ফেলবেন, যেখানে গিয়ে হয়তো কোনো সময় আপনার মনে হবে যে আমার প্রিপারেশনটা খুব ভালো আছে। দেখবেন যারা পরীক্ষা লিখেছেন বা লিখছেন এখনো, তাদের কিন্তু জেনারেল একটা স্ট্যামিনা, জেনারেল একটা কনসেপশন দেখবেন বা একটা ফিলিংস দেখবেন, কিছুদিন হঠাৎ করে মনে হবে যে আমি সবটা পড়ে নিয়েছি, আমি সবটাই জানি, যদি আজকে পরীক্ষা হয় আমি খুব ভালো করতে পারবো। বাট কখনো কখনো কি হয়, টাইমটা খুব ডাউন হয়ে যায়, এনার্জিটা খুব ডাউন হয়, তখন কি ফিল হয় যে আমি তো কিছুই করতে পারিনি। কেন? যেহেতু আপনি কোয়ান্টিফাই করছেন না, আপনাকে আপনার প্রিপারেশনটা পুরোটাই কোয়ান্টিফাই করতে হবে। কোয়ান্টিফাই করলেই আপনি বুঝতে পারবেন যে কতটা আপনি প্রিপেয়ার্ড আছেন। আপনাকে বুঝতে হবে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম হাউ মাচ ইউ আর প্রিপেয়ার্ড। যদি এটা না বুঝতে পারেন তখন কিন্তু খুব বড় সমস্যা আছে। সেকেন্ড পার্টটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্টটা কেন, আর সেলফ অ্যাসেসমেন্টটা দরকার আছে কিসের আমরা সেলফ অ্যাসেসমেন্ট করব? আমাদের এক্সিকিউশনের, তাই তো? এক্সিকিউশনের কোনো পরীক্ষায় যেই পরীক্ষা লিখুন আপনি, আর কাট অফটা যতই হাই হোক, আমরা জানি ইউপিএসসির যে মেন্সের যখন পরীক্ষাটা হয় বা ফাইনাল মেরিট লিস্ট আসে, হাইয়েস্ট মার্কস যারা টপাররা পান, সিনিয়ররা পান, তাদের আমরা দেখেছি 50 থেকে 51% হাইয়েস্ট মার্কস পান। আর নর্মালি প্রিলিমসের কাট অফ তো আমরা সবসময় দেখছি 45 থেকে 50%-এ মোটামুটি কাট অফ রয়ে যায়। আরও যতগুলো পরীক্ষা আছে 50 থেকে 55% বা 60% হচ্ছে ম্যাক্সিমাম কাট অফ। তাই দেখবেন, আর আমরা যারা পড়াশোনা করেছি, স্কুলিংয়ে পড়াশোনা করেছি, স্কুলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন করেছি, সবাই হয়তো খুব ভালো স্কোর করতে পারছি। আমাদেরকে অ্যাটেন্ডেন্স ভাবতে হবে, যখন আমরা কম্পিটিটিভ পরীক্ষা লিখি সেখানে দেখি আমরা 50% কাট অফ, কিন্তু সেটাই আমরা মনে করি যে অনেক বেশি কম্পিটিশন আছে। কিন্তু যখন আমরা স্কুলিং করছি বা কলেজে পড়ছি সেখানে আমরা খুব ভালো মার্কস নিয়ে আসতে পারছি। সেই যে ডিফারেন্সটা আছে সেটা আপনাকে বুঝতে হবে। কম্পিটিশন ডেফিনেটলি আছে, কিন্তু সবার থেকে বেশি যে কম্পিটিশনটা আছে সেটা আপনাকে সবার থেকে বেশি কম্পিট কে করে? আপনি নিজেকে করেন, ইয়োর সেলফ। যদি আপনি নিজের স্ট্যান্ডার্ডটা হাই নিয়ে চলে যান, যদি আপনার প্রিপারেশনটা ভালো থাকছে, তাহলে কাট অফ কত আছে না আছে আপনাকে ম্যাটারই করতে হবে না, আপনার সিলেকশন গ্যারেন্টি হবে। বাট সমস্যাটা কি হয়, আমরা মোরলেস আমরা একটা ইলিউশনে থাকি যে একটা বড় একটা বিশাল একটা কম্পিটিশন আছে। বাট রিয়ালিটি হচ্ছে যে ফ্যাক্টটা হচ্ছে যে পরীক্ষাগুলোতে প্রিলিমস পরীক্ষা হোক বা মেন্সের পরীক্ষা হোক, আমরা 50%ও নিয়ে আসতে পারছি না, তাই তো?
এটাই হচ্ছে রিয়ালিটি। কিন্তু এমন বিষয় নেই যে আপনাকে দেখবেন কোনো পরীক্ষা তুলেন না আপনি। যদি আমরা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল বা অন্য পরীক্ষাগুলো তুলি, যদি ওখানকার আমরা জেনারেল কাট অফ গুলো দেখি, সেখানে হয়তো একটু হায়ার হবে। যে পরীক্ষাগুলো একটু লো ক্যাটেগরির পরীক্ষাটা আছে, লো ক্যাটেগরি ইন সেন্স যেখানে কম আমাদের এলিজিবিলিটি লাগছে বা পরীক্ষার নেচারটা একটু সিম্পল আছে, সেখানে দেখবেন আপনার কাট অফটা হয়তো একটু প্লাস হবে। বাট আপনি নর্মাল যদি স্ট্যান্ডার্ড পরীক্ষাগুলো দেখেন বা WBCS এ যদি আপনি এক্সিকিউটিভ পরীক্ষাটা দেখেন, আপনি পাবেন যে আপনার প্রিলিমস হোক বা মেন্স হোক, সেখানে কিন্তু কাট অফগুলো আপনার কিন্তু 50-55% বা ম্যাক্সিমাম আপনার 60%, এই একটা রেঞ্জেই কিন্তু আপনার থাকছে। তাহলে আপনার কারোর সাথে কম্পিটিশন নেই। আপনি তো স্কুলে বা কলেজে খুব ভালো স্কোর করতে পেরেছেন, এখানে তো কেউ আপনার সাথে কম্পিট করছে না, আপনি নিজের সাথে কম্পিট করছেন। কেন কি আপনি সেই পরীক্ষায় আপনি এই স্কোরটা নিয়ে আসতে পারছেন না বলে আপনার সিলেকশন হচ্ছে না। আপনার সিলেকশন আরো কারোর জন্য আটকাচ্ছে না, আপনার সিলেকশনটা আটকাচ্ছে জাস্ট বিকজ অফ ইউ। যেদিন আপনি আপনার স্ট্যান্ডার্ডটা ইমপ্রুভ করে নেবেন, সেদিনই আপনি কিন্তু এই পরীক্ষাটা পাস করতে পারবেন। বলে আমাদের সবার থেকে বেশি ইম্পর্টেন্ট কি হয়ে যাচ্ছে, আমাদের যে প্ল্যান আমরা করলাম সেই প্ল্যানের এক্সিকিউশন আর সেটার সেলফ অ্যাসেসমেন্ট। এটা কি করে করবেন আপনারা? ডেফিনেটলি এটা করা যেতে পারে। আমরা একটা প্রসেস নর্মালি সবাই আমরা জানি, বাট সমস্যাটা কি হচ্ছে, প্ল্যানিং তো আমরা অনেক কেউ করি, প্ল্যানিং করতে সমস্যা নেই, কিন্তু তার এক্সিকিউশনটা কিন্তু আমরা পারি না। যেই দিন আমরা এক্সিকিউশন পারবো, সেদিন থেকে দেখবেন কিন্তু জিনিসটা খুব সহজ হয়ে যাবে। সেটাই আমাদেরকে বুঝতে হবে যে আমরা যারা এখনো প্রিপারেশন শুরু করেছি বা অনেক দিন ধরে যারা প্রিপেয়ার করছি, কেন আমরা ফেল হয়ে যাচ্ছি বা কেন চান্সেস আছে ফেল হবার, সেই কারণটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ফেলটা হচ্ছি কোথায়। আমরা কি পরীক্ষার দিনে ফেল হচ্ছি? একদম না। তার তার উত্তরটাই আমরা এখানে আজকে খুঁজে বার করব। আমরা ফেল হচ্ছি কোথায়? সেই জিনিসটা আমার জানতে হবে। আর যেই মুহূর্তে আপনি জানতে পারবেন, তারপরে দেখবেন আপনি কিন্তু তার সলিউশনটাও আপনি বার করতে পারবেন। কেন কি? পরীক্ষা পাস করতে শুধু আপনাকে আপনি আটকাচ্ছেন, আর কেউ আপনাকে আটকাচ্ছে না। তাই আপনাকে দেখতে হবে যে কোথায় আপনি ফেল করছেন। সাপোজ করুন, আপনি যদি, আজকে ডেট হচ্ছে 20th অফ জুন সাপোজ করুন। আপনি যখন আপনার সিলেবাসটা কোয়ান্টিফাই করে নিলেন কি আমাকে কটা সিলেবাস পড়তে হবে, আই মিন কটা টপিকস আমাকে পড়তে হবে, যেভাবে আপনার নন কপারেশন মুভমেন্ট বা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট বা বিফোর গান্ধী এরা, এরকম যে টপিকসগুলো যখন আমরা ভাগ করে নিলাম, তখন তো আমরা বুঝে গেছি আমার হাতে কটা টপিকস আছে আর নাম্বার অফ ডেজ আমার কাছে কত আছে। ঠিক সেভাবে আপনাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স অ্যান্ড টেক সমস্ত বিষয়গুলো আপনাকে বার করতে হচ্ছে। তো আলটিমেটলি নাম্বার অফ টপিকস আপনি জানেন, কত টাইম আছে ওটাও আপনি জানেন, সেই হিসাবে আপনাকে কতক্ষণ পড়তে হবে সেটাও আপনি প্ল্যান করবেন, সেখানে কিছু বলার নেই। বাট যেটা আপনাকে সবার থেকে গুরুত্বপূর্ণ করতে হবে, সাপোজ করুন অন 20th অফ জুন আপনি প্ল্যান করেছেন যে 20 তারিখে আমি 20 তারিখে আমি এ টপিক পড়বো, বি টপিক পড়বো, সি টপিক পড়বো। ঠিক আছে? তাহলে আপনার সবার থেকে প্রথম কাজ হবে কি, 21st অফ জুন আপনাকে গিয়ে দেখতে হবে নেক্সট ডে যে আমার এ কি কমপ্লিট হলো, আমার বি কি কমপ্লিট হলো, আর আমার সি কি কমপ্লিট হলো। এটা আপনি অ্যাসেসমেন্ট করলেন নিজের। আপনি সেলফ অ্যাসেসমেন্ট করবেন, আপনার কেউ অ্যাসেসমেন্ট করবে না। কেন কি, আপনি যে প্ল্যানিংটা করেছেন, আপনাকে একটাই জিনিস দেখতে হবে, আপনি আপনার প্ল্যানিং এর উপরে দাঁড়িয়ে থাকতে পারছেন কিনা, অ্যান্ড ওয়েদার ইউ আর এবল টু কমপ্লিট হোয়াট ইউ হ্যাভ প্ল্যান্ড ফর ইয়োর সেলফ। আপনি যেটা আপনার জন্য নিজেই প্ল্যান করেছেন, সেটা কি আপনি কমপ্লিট করতে পারছেন কিনা। তার উত্তর, দুটো উত্তর হতে পারে, ইয়েস হতে পারে আর নো হতে পারে। যদি ইয়েস থাকে, ভেরি গুড, আপনি নিজেকে একটা স্কোর দেবেন 1 আউট অফ 1 কি হ্যাঁ আপনি করতে পেরেছেন। নো হলে আবার দুটো কারণ হবে, তার কজেস কি আছে, কজ কি হতে পারে, ইউ, অন্য কারণ কি হতে পারে, আদার্স। যদি আপনি কজ আছেন, তার মানে আপনি জেনে গেছেন কি কেন আপনি করতে পারেননি, যেই কারণে আপনি করতে পারেননি সেই কারণ সলভ করবে। যদি অন্য কেউ কারণ থাকে, এই কারণটাকে আপনার কিন্তু শেষ করতেই হবে। আপনার ফেলিয়ারের জন্য যদি আপনি কাউকে কারণ তৈরি হতে দেন, এটা আপনার সবার থেকে বড় ভুল। তো আপনাকে সেটা আইডেন্টিফাই করতে হবে যে কেন আপনি এটা করতে পারেননি, তার কারণটা কি আছে, সেটা আপনার সলিউশন করতে হবে। তার সাথেই সেদিনই আপনাকে নেক্সট দিনের জন্য, মানে আপনি তো 21 তারিখে 20 তারিখে এটা পড়বেন, প্ল্যান করেছিলেন, পড়লেন কিনা সেটা দেখলেন, ঠিক সেভাবে আপনি 21 তারিখে যে পড়বেন সেটাও আপনি কিন্তু প্ল্যান করবেন। আর এই প্ল্যানিংটা আপনি চেক করবেন কোন দিন, এটা আপনি চেক করবেন 22nd অফ জুন। তো প্রাইমারিলি হচ্ছে প্রত্যেক দিন আপনি প্ল্যান করছেন মর্নিংয়ে, বা একদিন আগে আপনি ইভিনিংয়ে প্ল্যান করছেন, আর নেক্সট ডে আপনার প্ল্যানের এক্সিকিউশনটা আপনি করছেন। আর অ্যাট দ্য নাইট, মিড নাইট, নাইট যখন ডে এন্ড হচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি চেক করছেন যে আপনি যেটা প্ল্যান করেছিলেন আপনার জন্য, সেগুলোর মধ্যে কতগুলো আপনি এক্সিকিউট করতে পেরেছেন। আপনি যদি দুটো টপিক চুজ করেছিলেন যেটা পড়বেন, বা একটা টপিক চুজ করেছিলেন পড়বেন, আপনি কি সেই টপিকটাকে শেষ করতে পেরেছেন? যদি পারেননি, তার কারণটা কি আছে, তার রিজনটা কি আছে।
রিজন কি আপনি না অন্য কেউ? যদি আপনি আছেন তাহলে আপনাকে ইমপ্রুভ করতে হবে, যদি অন্য কেউ হয় তাহলে সেই কিন্তু কারণটা আপনাকে সরাতে হবে। আর ঠিক সেদিনই আপনি নেক্সট দিনের জন্য আবার প্ল্যান করবেন, নেক্সট ডে আপনি এটাই দেখবেন। বিশ্বাস করুন, যদি আপনারা বা সবাই মিলে আমরা এটা ১ থেকে ২ বছর যদি এই প্রসেসটা আমরা কন্টিনিউ রাখি, তাহলে কি হবে? কিছুদিন হবে যেখানে আপনি পাস করবেন, কিছুদিন হবে আপনি ফেল করবেন। যেদিন আপনি আপনার প্ল্যানটা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারবেন, সেদিনকে আপনি বলবেন যে আমি পাস করলাম। আর যেদিন আপনি আপনার প্ল্যানটা সাকসেসফুলি এক্সিকিউট করতে পারবেন না, সেদিনকে আপনি কি ধরবেন? আমি ফেল করলাম। যদি আপনার জীবনে 70 থেকে 80% যদি আপনি পাস করেন, তাহলে দেখবেন কোনো পরীক্ষা, আপনি যেই পরীক্ষা লিখছেন, ডাজন্ট ম্যাটার কোন পরীক্ষা লিখছেন, কিন্তু আপনি খুব ইজিলি সেল থ্রু হয়ে যাবেন। আমরা যখন পরীক্ষায় ফেল করি প্রিলিমসের দিনে, আমরা মনে করি যে আজকে আজকে প্রিলিমস ছিল, কিছুদিন আগে জ্বর হয়েছিল বা কোথাও ঘুরতে বেরিয়েছিলাম, বাড়িতে একটা সোশ্যাল প্রোগ্রাম ছিল, বাড়িতে ছিলাম না, গ্রামের বাড়িতে গেছিলাম, এটা পড়তে পারিনি, কোশ্চেন টাফ এসছিল বা কোশ্চেন সলভ করছিলাম, সে টাইমে আমার মাথায় আসেনি। নানা ধরনের আমরা এক্সকিউজগুলো দিই, কিন্তু এটা পিওরলি এক্সকিউজ আমাদের। আমরা যেহেতু গোটা প্রিপারেশনে আমাদের অ্যাসেসমেন্ট হয়তো করিনি, বা গোটা প্রিপারেশনে প্রত্যেক দিন যেহেতু আপনি হেরেছেন, প্রত্যেক দিন যেহেতু আপনি ফেল হয়েছেন, ইউ আর বাউন্ড টু ফেল অন দ্য ডে অফ দ্য এক্সামিনেশন। সেদিন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনার ফেলিয়ারটা কিন্তু আগে থেকেই ডিসাইড হয়ে গেছে। আপনার ফেলিয়ার তো প্রত্যেক দিন ডিসাইড হয়ে যাচ্ছে আপনি পাস করবেন কি ফেল করবেন। যদি আপনি প্রত্যেক দিন ফেল করছেন, তার মানে আপনি এক্সামের ডে তো আপনি ফেল করবেনই করবেন। আপনার সেদিন কেউ বাঁচাতে পারবে না। সেইজন্য সকলকে একটাই রিকোয়েস্ট, যারা প্রিপারেশন করছেন, পরীক্ষা নতুন শুরু করেছেন বা যারা আগে থেকেও প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে রিকোয়েস্ট করব যে এই প্রসেসটা আপনি কিছুদিন ফলো করে দেখুন। আপনার সিলেবাসটা ব্রেকডাউন করা দরকার আছে। তারপরে আপনাকে নিজের প্ল্যানিং করার দরকার আছে। প্ল্যানিংটা আপনি এক্সিকিউশনে নিয়ে আসবেন। আর আপনার এক্সিকিউশনটাকে আপনি কি করবেন? আপনি ওটার অ্যাসেসমেন্ট করবেন, সেলফ অ্যাসেসমেন্ট করবেন যে কেমন আপনি করতে পেরেছেন। যদি এটা আপনি করতে পারবেন, দেখবেন আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট হবেই হবে। এখানে কোনো সেকেন্ড থট নেই। এটা যদি আপনি ইমপ্রুভ করতে পারেন, আমি খুব বিশ্বাস করি, কেন কি আমি এটা আমার খুবই একটা রেসপেক্টেড টিচারের কাছে শিখেছিলাম। তারপর এটা ইউজ করেছিলাম আর খুবই লাভ পেয়েছিলাম। আপনারাও এটা ইউজ করবেন, চেষ্টা করবেন